বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলিতে একটা খবর ভালোভাবে ফলো করে প্রচার করার পরেও কেন জানি সেই খবরটা তলে দিয়ে চলে গিয়ে এবং এটাকে ধামা চাপা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং খবরটা ওই নিউজটা ইটসেলফ একটা ডাইভারশন ছিল। গত 2 দিন আগে একটা নিউজ তো আপনারা পড়েছেন, যেটা হচ্ছে যে চট্টগ্রামে প্রায় 25,000 কেজি পপি সিড, নিষিদ্ধ ঘোষিত পপি সিড অর্থাৎ ওপিয়াম বা কোকেন, হেরোইন, এই সমস্ত জিনিসগুলো মানে যেই ফ্লাওয়ার থেকে, যে সিড থেকে বানানো হয়, যে ফ্লাওয়ার থেকে বানানো হয়, সেটার 25,000 কেজি ধরা খেয়েছে। কিন্তু যে সমস্ত জিনিসগুলি ধরা খায় নাই, চোখে পড়ে নাই, আটক করে নাই, সেরকম কত হাজার টন অলরেডি বাইরে চলে গেছে। বা এই এই ধরনের আনডিক্লেয়ার্ড কত কিছু বাইরে চলে গেছে অস্ত্রসহ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে পাকিস্তান থেকে অনেক কিছুই এসেছে, রাইট? পাকিস্তান থেকে কিন্তু এই পপি সিড এসেছে। এর আগে পাকিস্তান থেকে আনডিক্লেয়ার্ড বা মানে দেখানো হয় নাই এমন অনেক কিছুই জাহাজ থেকে খালাস করা হয়েছিল, বারবার এসেছে, কন্টেনার টার্মিনালে এসেছে, বিমানে করে এসেছে। কিছু একটা তো ওই জায়গায় হচ্ছেই, রাইট? এবং দুয়ে দুয়ে চার মিলানো খুব একটা কঠিন কিছু না। এত লার্জ স্কেলে পপি সিড বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ওপিয়াম বাংলাদেশে আনার অ্যাকচুয়ালি কারণটা কি? খেয়াল করে দেখেন, এই সমস্ত পাকিস্তানি ড্রাগ কার্টেল বা পাকিস্তানি পপি সিড বা আফগানিস্তানের থেকেও সোর্সিং করা হয় অনেক সময়। এগুলি কেন ইউজ করা হয়? এই ড্রাগগুলি এখানে যখন পপি সিডকে বা পপি ফ্লাওয়ারকে কাল্টিভেট করা হবে, ওপিয়াম যখন কাল্টিভেশন হবে, পপি সিডকে অনেক সময় ওপিয়ামও বলা হয়। হ্যাঁ, ওপিয়াম বেইজ অনেক কিছু এই পপি সিড থেকে বের করা হয়। ওপিয়াম এক ধরনের ড্রাগ এবং এগুলি করা হয় ম্যাসিভ স্কেলে এক ধরনের টেরোরিস্ট বা রেডিক্যাল ইকোনমি ক্রিয়েট করার জন্য, অল্টারনেট ইকোনমি ক্রিয়েট করার জন্য। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে যে জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের সাস্টেইন করতে হবে লং টার্ম, এবং লং টার্ম সাস্টেইন করার জন্য তাদের নিজস্ব একটা ইকোনমি লাগবে, তাদের নিজস্ব একটা আর্নিং সোর্স লাগবে, এমন একটা জায়গা লাগবে বা ক্ষেত্র লাগবে যেখান থেকে তারা টাকা বা মানি এক্সট্রাক্ট করবে এবং সেটা তাদের জঙ্গি কার্যক্রমে চালু করবে। আফগানিস্তানে তালেবান যারা, তারা এগুলি করেছে। আইসিস ঠিক একই কাজ করেছে। তাদের মানির সোর্স ছিল হচ্ছে এই ওপিয়াম অথবা পপি সিড। অর্থাৎ তারা ড্রাগ কাল্টিভেট করত, এরপরে সেটা বিভিন্ন জায়গায় সেল করত এবং সেই টাকা দিয়ে তারা চলতো। লোকাল মার্কেট হতে শুরু করে একেবারে ইন্টারন্যাশনাল মার্কেট, মানে ইলিগাল মার্কেট, ইলিসিট মার্কেট বা ইলিসিট যতগুলি ড্রাগ মার্কেট আছে, সব জায়গায় তারা এগুলি সেল করত। এভাবেই তারা তাদের জঙ্গি কার্যক্রম চালু রাখতো বা প্রচুর পরিমাণে যে ফাইন্যান্সটা দরকার সেটা রাখতো। অর্থাৎ লং টার্ম তাদের একটা ইকোনমিক একটা অপশন দরকার। সেই অপশনের জন্য এই ধরনের কাল্টিভেশনগুলি করা হয় লং টার্ম প্ল্যানিংয়ের জন্য। সো বাংলাদেশে এখন জঙ্গি যে সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে, স্যার ইউনুস যে ইম্পোর্ট করে করে বাংলাদেশে জঙ্গি আনছে, বারবার যে পাকিস্তানিরা বাংলাদেশে আসছে এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের লোকজন বাংলাদেশে এসে একেবারে মাইকিং করে করে তাদের বক্তৃতা দিচ্ছে, এগুলি কি ইন্ডিকেট করে? বাংলাদেশে বেসিক্যালি নতুন করে একটা টেররিস্ট ইকোনমি ক্রিয়েট করা হচ্ছে। এই 25,000 কেজি ওপিয়াম ধরা খাওয়ার এটাই একমাত্র রিজন। এবং এই 25,000 কেজি তো ধরা খেয়েছে, বাকি যে আরও কত 25 লক্ষ কেজি বা 1 লক্ষ কেজি, 100,000 কেজি, আই ডোন্ট নো, মানে এগুলি চোখের আড়ালে চলে গিয়েছে। যেটা ধরা খেয়েছে সেটা সামনে এসেছে, যেগুলি ধরা খায় না সেগুলি কিন্তু শেষ, গন। এবং এই জিনিসগুলো কাল্টিভেট করা হবে এখন বাংলাদেশে। বাংলাদেশের জঙ্গি যারা আছে, টেররিস্ট যারা আছে, তাদেরকে রিভাইভ করার জন্য এবং লং টার্ম প্ল্যান করেই তারা এগোচ্ছে। ডেফিনেটলি এখানে অনেক বিদেশি হয়তো গোয়েন্দা সংস্থার, বিশেষ করে পাকিস্তানিদের এখানে ইনফিলট্রেশন আছে, অবশ্যই আছে। তাছাড়াও ওই যে শিশু উপদেষ্টা আসিফ, দেখেন না কয়দিন পর পর বলে এত হাজার মানুষকে আমরা ট্রেনিং করবো, অত হাজার মানুষকে আমরা ট্রেনিং করবো। অস্ত্র কোত্থেকে আসছে, রাইট? অনেক অস্ত্র তো তাদের কাছে অলরেডি বাংলাদেশে আছে। বাংলাদেশে অনেক কিন্তু অস্ত্র ঢুকেছে। জামাত শিবিরের সন্ত্রাসীদের জন্য কিছুদিন আগে 700 থেকে 800 AK-47 বাংলাদেশের মার্কেটে ঢুকেছে। এর আগে পুলিশের কাছ থেকে চুরি যাওয়া অস্ত্র, লুট করে নেওয়া অস্ত্র তো আছে, এগুলির কোনো হিসাব এখনো পাওয়া যায় নাই। তাছাড়াও আরও অনেক পরিমাণে অস্ত্র বিমানের কার্গোতে এসেছে, পাকিস্তান থেকে এসেছে। প্রচুর পরিমাণে অস্ত্র বাংলাদেশে এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে জঙ্গিদের জন্য, বাংলাদেশে কনফ্লিক্ট ক্রিয়েট করার জন্য। বাট এই যে বিদেশ থেকে অস্ত্র আসা এবং অল দিস থিংস, এগুলি হচ্ছে প্রথম ধাপের ব্যাপার-স্যাপার। পরবর্তী ধাপগুলি হচ্ছে তাদের লং টার্ম সাস্টেইন করার জন্য একটা ইকোনমি দরকার, একটা আর্নিং সোর্স দরকার, যেখান থেকে তারা মানি এক্সট্রাক্ট করবে, এবং সেখানেই পপি সিডের ব্যাপারটা আসছে। আফগানিস্তানে এগুলি হয়েছে, আইসিসে এগুলি করেছে, সিরিয়াতে এগুলিই চলে।
রাইট? এই পপি সিড পাকিস্তানে টেররিস্টরা কিভাবে সার্ভাইভ করে, রিভাইভ করে, পাকিস্তানের গভর্নমেন্ট নিজেই কিন্তু তাদেরকে এভাবেই মানে এগুলির পারমিশন দেয়। সো টেররিস্টদেরকে রিভাইভ করানোর জন্য, টেররিস্টদের একটা লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য এই বাংলাদেশে এখন ড্রাগ কাল্টিভেশন হবে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, যখনই প্রচুর পরিমাণে ড্রাগ বাংলাদেশের মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে যাবে, বাংলাদেশের একটা জনগোষ্ঠী সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। কারণ ড্রাগ যদি সহজলভ্য হয়ে যায়, সেই দেশের ইকোনমির 12টা বেজে যায়। এবং এই সমস্ত ব্ল্যাক মানি বা ইলিসিট মানিগুলি যখন বাজারে মার্কেটে প্রচুর পরিমাণে থাকে, সেখানে ইকোনমির উপর বড় একটা ধাক্কা যায়। তার চাইতে বড় কথা, সোশিও ইকোনমিক যেই সমস্ত ব্যাপারগুলি আছে, ওগুলিতে একটা ইফেক্ট করে। কারণ স্বাভাবিকভাবে যেখানে ড্রাগ এত সহজলভ্য হয়ে যাচ্ছে, সেখানে আপনার একটা জনসংখ্যার একটা অংশ সেই ড্রাগের উপরে অ্যাডিক্টেড হয়ে পড়বে এবং পরবর্তীতে বাংলাদেশের সমস্যা আরও বাড়তে থাকবে, আরও বেশি আনস্টেবল হতে থাকবে। একদিকে ইকোনমি খারাপ হবে, আরেকদিকে বাংলাদেশের একটা জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, এই ড্রাগের দিকে ঝুঁকে পড়বে, আরও বেশি খারাপ হবে এবং তাদেরকে সহজেই রিক্রুট করতে পারবে। যারা ড্রাগে এডিক্টেড, তাদেরকে সহজেই জঙ্গিরা, রেডিক্যালসরা তাদের ইয়ের মধ্যে রিক্রুট করতে পারবে, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের আকাম কুকাম সব করাতে পারবে, টেররিস্ট হামলা করাতে পারবে, সুইসাইড অ্যাটাক করাতে পারবে অ্যান্ড অল দ্যাট। ডোন্ট টেক মাই ওয়ার্ডস ফর গ্রান্টেড। আপনাদের সবার সামনেই কম্পিউটার আছে অথবা মোবাইল ফোন আছে, গুগলে সার্চ দেন, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, সার্চ দেন, হিস্ট্রি দেখেন এবং কোথায় কীভাবে জঙ্গিরা সার্ভাইভ করে, কীভাবে তাদের ইকোনমি চলে, কীভাবে তারা মানি এক্সট্রাক্ট করে, এগুলো নিয়ে একটু গবেষণা না, জাস্ট একটু সার্চ করেন, সব স্টোরি পেয়ে যাবেন, সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আমার কথা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না আপনাদের। মিটিকুলাস ডিজাইন, বারবার যখন আমরা এই কথাটা বলি, আসলে মিটিকুলাস ডিজাইন শুধু যে একটা সরকারকে, একটা বৈধ সরকারকে নামিয়ে ফেলা তা না। স্যার ইউনূসের মিটিকুলাস ডিজাইনটা অ্যাকচুয়ালি বাংলাদেশকে একেবারে পার্মানেন্টলি ফর আ লং টাইম নষ্ট করে দেওয়ার জন্য। কারণ এখানে জিওপলিটিক্যাল অনেক ব্যাপার আছে, আমেরিকার একটা পেনিট্রেশন আছে এবং আরও কিছু বড় ভৌগোলিক ব্যাপার বা কন্ট্রোলের জন্য বাংলাদেশের এই ল্যান্ডটাকে ইউজ করার জন্য আরও অনেক কিছুই করা হবে। সো ওইটার জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে বাংলাদেশকে আনস্টেবল করে দেওয়া এবং সেটা যেভাবে পারা যায়। এই মুহূর্তে বাংলাদেশের যে টেররিস্টদের জন্য ইকোনমি ক্রিয়েট করা হচ্ছে, এগুলি কিন্তু স্যার ইউনূসের মিটিকুলাস ডিজাইনেরই একটা অংশ। আপনি খেয়াল করে দেখেন, এই নিউজটা কিন্তু গায়েব হয়ে গেছে, এই নিউজটা নিয়ে খুব একটা কথাবার্তা হচ্ছে না। বিদেশি বন্ধুরা সারাদিন যারা প্যাক 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 করে স্টেটমেন্টের পরে স্টেটমেন্ট দিত আগে, এখন তারাও কিন্তু চুপ, ইউএনও চুপ। ইউএন কিন্তু খুব ভালো করেই জানে যে কোনো একটা দেশে এত বিশাল পরিমাণে যখন এই সমস্ত ওপিয়ামগুলোর ইনফিলট্রেশন হয়, পেনিট্রেশন হয়, তখন ওই দেশে কি হতে পারে। ইউএনের নিজস্ব স্টাডিজ আছে এগুলি নিয়ে। আপনারা ইউএনের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের স্টাডিজ যেগুলি আছে এগুলি খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। এগুলি খুবই ওপেন ডকুমেন্টস। সো স্যার ইউনূসের মেটিকুলাস ডিজাইন একেবারেই বাংলাদেশকে লং টার্ম ধ্বংস করার জন্যই, এবং এই ধ্বংসগুলি মূলত হবে বাংলাদেশের মানুষ। দে নিড দ্য ল্যান্ড, দে নিড দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন, আর কিছু না। বাংলাদেশের মানুষ এখানে কোনো ফ্যাক্টর না, কিন্তু বাংলাদেশের মানুষকে ইউজ করে করা হবে হচ্ছে জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা। এই যে পাকিস্তানে 2 দিন পরে নিউজ আসছে যে পাকিস্তানে বাংলাদেশিরা ওই কোন জঙ্গি গ্রুপের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এগুলি কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা এদেরকে নিয়ে যাচ্ছে পাকিস্তানে, রাইট? সো পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে এখন টেররিস্টদের ট্রেন করার জন্য। বাংলাদেশে কিন্তু পাকিস্তান থেকে লোকজন আসছে, বিভিন্ন ধরনের জঙ্গি গ্রুপ কিন্তু বাংলাদেশে ক্রিয়েট হচ্ছে। অনেকগুলি ট্রেনিং ক্যাম্পও আছে বাংলাদেশে এই মুহূর্তে। এই ধরনের লিস্টও বের হয়েছে কোথায় কোথায় আছে। কদিন পর আমেরিকান অ্যাম্বাসিরা বা বিভিন্ন ইউরোপিয়ান অ্যাম্বাসিরা ওদের সিকিউরিটি বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? বিকজ দে নো দ্যাট সামথিং বিগার ইজ হ্যাপেনিং। এবং ডক্টর ইউনূস মিটিকুলাসলি ডিজাইন করে পুরো বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সব কিছু করছে। এই 25,000 কেজি ওপিয়াম কিছুই না, আরও মনে হয় এরকম লাখ লাখ কেজি অলরেডি বাংলাদেশের বাজারে ছেয়ে গেছে। কয়দিন পরে দেখবেন এগুলির কাল্টিভেশন হচ্ছে বিভিন্ন জায়গায়। পপি ফুল দেখবেন, ওখানে গিয়ে মানুষ টিকটক করবে, ভিডিও বানাবে, মনে করবে কি সুন্দর একটা ফুল ফুটছে, কিন্তু আসলে পুরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য এটা একটা চক্রান্ত। সামহাও ছোটোখাটো একটা চালান, এটা হয়তো ইচ্ছা করে ধরিয়ে দেওয়া হয়েছে অথবা ইচ্ছা করে সামনে দেখানো হয়েছে, যাতে ডাইভারশন ক্রিয়েট করে বাকিগুলো যেন বের হয়ে যায়। এটা হচ্ছে বাংলাদেশে সবসময় হয়। ওই যে অমিপিয়াল ভাই তার একটা স্ট্যাটাসে বলেছেন যে ওই স্বর্ণের চালানি যখন হয় এয়ারপোর্টে, তখন দেখা যায় যে 1 কেজি 2 কেজি স্বর্ণ ধরা খাইছে বা 10 ভরি 50 ভরি স্বর্ণ ধরা খাইছে, দিক দিয়ে আরও 200 ভরি যে বের হয়ে গেছে, ওইটার কিন্তু কোনো খবর থাকে না। এমনিতে তো বুঝতে পারছেন যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছেন, এটাও ভালো মতো বুঝতে পারছেন। এই সুযোগগুলি নিবে কারা? হাজার হাজার অস্ত্র এখন বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছে। AK-47 বলেন, রিভলভার পিস্তল বলেন, পুলিশ থেকে খোয়া যাওয়া অস্ত্র বলেন, সবই কিন্তু
কিন্তু কোনো না কোনো জায়গায় আছে এবং এগুলি ডিস্ট্রিবিউশন চলছে এবং কথায় কথায় বের হয়ে আসছে তারা বিভিন্ন মানুষকে ট্রেন করতে যাচ্ছে। এই যে শিশু উপদেষ্টা আসিফ, সে কিন্তু একেবারেই একটা জঙ্গি এবং সে কিন্তু বারবারই বলছে সে ট্রেন করবে। হ্যাঁ, সে ভাষা ইউজ করছে যে বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য। বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য না, বাংলাদেশে একটা জঙ্গি, একটা রেডিক্যাল সোসাইটি ক্রিয়েট করার জন্য, একটা টেররিস্ট গ্রুপ ক্রিয়েট করার জন্য এগুলি করা হচ্ছে এবং ওদিকেই যাচ্ছে। জুলাই আগস্টে ওরা কি বলেছিল মনে আছে? যে যদি সরকার না পড়ে বা যদি এটা না হয় তাহলে আমরা আর্ম রেভলিউশন করব, সশস্ত্র করব, আন্দোলন করব। তো সশস্ত্র এই সমস্ত আন্দোলনের জন্য অস্ত্রগুলি কোথা থেকে এসেছিল ওই সময়? কেউ কি বলতে পারবেন? জুলাই আগস্টে যখন তারা এই ধরনের ডায়লগগুলি দিচ্ছিল, তারা এই অস্ত্রগুলি কোথা থেকে পেয়েছিল? কে দিচ্ছিল? অস্ত্রগুলি সাপ্লাই কোত্থেকে হয়েছে? সেই অস্ত্রগুলি এখন কোথায়? ডেফিনেটলি তাদের কাছে অস্ত্র অলরেডি চলে এসেছিল, রাইট? এবং অস্ত্র এসেছিল ওই সময়ে মায়ানমার বর্ডার দিয়ে। হ্যাঁ, এগুলির ইন্টেল কিন্তু আছে। মায়ানমার বর্ডার দিয়ে সে সময় অস্ত্র এসেছিল এবং সেই অস্ত্রগুলো ভালোভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। শুধু অপেক্ষা ছিল কখন শুরু হবে, কিন্তু তার আগে যা হবার হয়ে গিয়েছিল। আপনারা যদি এখনও মনে করে থাকেন যে বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাচ্ছে, বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি বাংলাদেশকে উল্টে ফেলবে অ্যান্ড অল দ্যাট, বিএনপি নিজেই জেএমবির জন্মদাতা। বিএনপি নিজেই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে এবং বিএনপির আসলে খুব একটা ইনফ্লুয়েন্স কোথাও নাই। নির্বাচনের আশা নিয়ে, নির্বাচনের ভরসা নিয়ে যারা বসে আছেন এখনো, তারা এখনো বুঝতে পারছেন না আসলে আপনার দেশ কোন দিকে বিক্রি হয়ে গেছে। স্যার ইউনূস কিভাবে মেটিকুলাসলি আপনারা পিস পিস করে টুকরা টুকরা করে সেল করে দিয়েছে, এখনো বুঝতে পারছেন না। সামনে দেখবেন যে আপনার ঘরের ভিতরেও ভিকটিম চলে আসছে। সামনে দেখবেন যে আপনার সন্তান, আপনার ভাই বোন বা আপনার আত্মীয় স্বজন এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং তারা হঠাৎ করে দেখবেন কোথায় গিয়ে একটা ওই যে সুইসাইড অ্যাটাক করে বসে আছে। এগুলি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এগুলি হতে যাচ্ছে বাংলাদেশে। এই 25,000 টন ওপিয়াম বা পপি সিড, এটা খুব একটা নর্মাল ঘটনা বলে যেটা চালিয়ে দেওয়া হচ্ছে, আসলে সেটা এত নর্মাল না। এটার অর্থ অনেক গভীরে এবং এখনও যদি সেই অর্থ না বুঝতে পারেন তাহলে ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কি করতে পারি, আমাদের তো কোনো ক্ষমতা নেই। অবশ্যই আছে, আপনারা বাংলাদেশের সাধারণ মানুষ, আপনারা চাইলে যে কোনো কিছুই করতে পারেন। আপনারা চাইলে যে কোনো সরকার নামাতে পারবেন, যে কোনো সরকার উঠতে পারবেন, যে কোনো ধরনের জঙ্গি গোষ্ঠী, জামাত শিবির এদেরকে দেশ থেকে তাড়াতে পারবেন। পাবলিক অনেক ডেঞ্জারাস। বাংলাদেশ 17-18 কোটি মানুষের দেশ, 1 কোটি 2 কোটি মানুষ না, 17-18 কোটি মানুষ। এই 17-18 কোটি মানুষ যদি চায়, পারবে না এমন কোনো কিছু নাই। আপনাদেরকে আরও অনেক স্ট্রিক্ট হতে হবে, আপনাদেরকে এখন আরও বোল্ড হতে হবে এবং আপনাদেরকে এই সমস্ত মিটিকুলাস ডিজাইন থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। আমরা আছি আপনাদের সাথে, আমরা সাপোর্ট দিব, সেটা যেভাবেই হোক। যেখানে আছি, যেভাবে আছি, মরে গিয়ে থাকি, বেঁচে গিয়ে থাকি, উপরওয়ালা বাঁচায় রাখছে যেহেতু, অবশ্যই কোনো না কোনো কারণটা আছে, রাইট? এবং আমরা সব কিছুই করবো, সেটা ইন্টারন্যাশনাল সাপোর্ট হোক, ইন্টারন্যাশনালি এই সমস্ত কাহিনীগুলি দেখানো হোক, অ্যাপ্রোচ করা হোক, লবি করা হোক। উই উইল ডু এনিথিং, উই উইল ডু এভরিথিং ফর দ্য কান্ট্রি, ফর শিওর। অলরেডি করছি, অনেকদিন ধরেই করছি, বাট বলার দরকার নেই। মেইন কাজটা, মূল কাজটা করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। এই ইভিল গ্রুপটাকে, এই জঙ্গি টেররিস্ট গ্রুপটাকে, এই রেডিক্যাল গ্রুপটাকে, এই মব কালচার ক্রিয়েটকারী গ্রুপটাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে এবং এটা একমাত্র আপনারাই করতে পারেন, আর কেউ করতে পারবে না। এরা আপনাদেরকে ভয় পায়। এই ইউনূস, এনসিপি, এই এই জামাত শিবিরের যত জঙ্গি টঙ্গি, এরা সবাই আপনাদেরকে বাঘের মতো ভয় পায়। কারণ এরা জানে যদি বাংলাদেশের পাবলিক একবার জেতে তাহলে এদের আর কোনো ভাত নাই, এদের যাওয়ারও কোনো জায়গা নাই। সো এখানে মেইন খেলাটা আপনাদেরকে খেলতে হবে। বেসিক্যালি দ্য বল ইজ অন ইউর কোর্ট রাইট নাও। কি করবেন না করবেন সেটা আপনাদেরকে এখন বেছে নিতে হবে। আমরা শুধু একটা জিনিসই জানি যে বাংলাদেশ পরাধীন হয়ে গেছে, বাংলাদেশে এখন কোনো স্বাধীনতা নেই, বাংলাদেশ এখন কোনো স্বাধীন না এবং ভবিষ্যতে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং করা হচ্ছে মিটিকুলাসলি ডিজাইন করে। সেখানে আপনি, আপনার পরিবার, আমরা সবাই ইফেক্টেড হব যদি না এই মুহূর্তে আমরা কিছু করে না বসি। উই মাস্ট ডু সামথিং নাও। হ্যাভ এ গুড ওয়ান।